বিয়ের পর বাসার ঘর থেকে পালিয়ে এসে নিজের ঘরে দরজা আটকে জড়সড় হয়ে বসে আছে নেহা। আজই পরিবারের সবাই জোর করে তার চাচাতো ভাই নিখিল মেহমেদ চৌধুরীর সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ঘটেনি। বিয়ের দিন সকালে এক অদম্য সাহসিকতার কাজ করেছে নেহা। এটা যে তার জীবনে করা সবচেয়ে বড় বোকামি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিখিল খুবই রকচটা, গম্ভীর প্রকৃতির মানুষ। পালানোর 1 ঘন্টা পর ধরা পড়েছে নিখিলের কাছে নেহা। ভাগ্য ভালো, গোপনে বিয়ে মানে শুধু পরিবারের লোক এ ব্যাপারে জানে, আত্মীয় স্বজনদের না জেনে হঠাৎ বিয়ে হয়ে যায়। তাই হয়তো নিখিল শুধু 2টা চড় মেরেছিল। সবাই যদি জানতো সে পালিয়েছে পরিবারের সম্মানের কথা না ভেবে, তাহলে হয়তো নিখিল ভাই তাকে খুন করে ফেলতো। বিয়ে থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ার মতো অপরাধ মনে হয় আর দুটো নেই। এজন্য লোকে বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। সকাল থেকে না খাওয়া নেহা, তার উপর এত পরিমাণ দৌড়ঝাঁপ করেছে, এখন পা ব্যথায় টন টন করছে। নিখিল ভাই যে একবার হাতের কাছে পেলে কাঁচা গিলে খাবে তা বেশ বুঝতে পারছে এখন। ক্ষুধায় পেট চুরচুর করছে। বেশ কয়েকবার শব্দ করেছে ইতিমধ্যে। পালানোর মতো গাধামিটা কেন করতে গেল? বিয়ে করে নিত নাচতে নাচতে, ওটাও তো ভালো ছিল। বিয়েটা তো হয়ে গেল, আটকানো তো আর গেল না। প্রেমিক ছাড়া যে পালিয়ে যাওয়া যায় না, তা কেন আগে ভাবেনি সে? নিজের চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে এখন। আর সে তো সবার ভালোর জন্যই পালিয়েছিল। সবার মতে নেহা একটা অকর্মার ঠিকই। তার দাদি তো তাকে উঠতে বসতে 3 বেলা খোঁটা দেয়। ছোট ভাই বোনরা পর্যন্ত তাকে নিয়ে মজা করতে দুবার ভাবে না। নেহা সরল মনে হেসে উড়িয়ে দেয় সবকিছু। তাই বলে কেউ অনুভূতি নেই, ভালো লাগা মন্দ লাগা নেই? নিখিল ভাই তো অন্য কাউকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? সবাই কেন একজন যোগ্য আদর্শে টইটম্বুর মানুষকে অপাত্রে ঢেলে দিল? নেহার মতো বোকাশোকা অযোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিল? নিখিল ভাই তো আগে থেকেই তাকে অপছন্দ করে। আজকের ঘটনার পর তো দু চোখে যা 1বার তাকাতো তাও করবে না। নেহার ভাবনায় জোরে 1 বালতি পানি ঢেলে কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে বললে ভুল হবে। সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাইছে কেউ। এখন রাত কয়টা বাজে নেহার জানা নেই। রুমের লাইট বন্ধ, কাছে মোবাইলটাও নেই। বার কয়েক দরজার দিকে তাকিয়ে ঢোক গিলল। ঠোঁট ভেজালো পরপর। ভয়ে মনে হচ্ছে এখনই প্যানিক অ্যাটাক করে ফেলবে সে। হাত পা তীর তীর করে কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম লেপটে গেছে ফ্যাকাশে বদনে। দরজা ধাক্কানো থামলো নেহা, গা এলিয়ে দিল দেয়ালে। ভয়ে তার অন্তর আত্মা বেরিয়ে যাবার উপক্রম। চারদিকে পিন পত নীরবতা। থেমে থেমে ভেসে আসলো গম্ভীর তেজে ভরপুর এক ভরাট পুরুষালী কণ্ঠ। নেহা, দরজা খোল। যদি আজ দরজা ভেঙে ঢুকতে হয় তো পরবর্তীতে কি হবে তার জন্য শুধু দায়ী থাকবি তুই। নেহার পা আগানোর শক্তি নেই। সে জানে আজ দরজা না খুললেও বিপদ, খুললেও বিপদ। এ যেন শনি মঙ্গল বৃহস্পতি একসাথে লেগে গেছে তার। নেহা সময় নিল 2 মিনিট। মানুষটি এখনো যে যায়নি তা সে নিশ্চিত। মাথার ওড়নাটা খসে পড়েছে দরজার পাশে। এক হাতে সর্বশক্তি প্রয়োগ করলে দরজাটা খুলতো, তবু আজ হাত যেন নিস্তেজ হয়ে গেছে তার। বার কয়েক ঠেলাঠেলির পর সিটকানি খুলতে সক্ষম হলো সে। এখন তার মাঝে কোনো ভয় নেই। চুপচাপ দরজা খুলল। চোখ খুলে তাকালো না একবারও। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহে সুদর্শন এক 26 বছর বয়সী যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং তার। চোখ দুটোর দিকে তাকানোর সাহস আজ পর্যন্ত হয়নি নেহার। ওই চোখ জোড়ায় যেন জ্বলন্ত লাভা বিরাজ করে। কখনো শান্ত দেখেনি সে, আজও সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে মানুষটি। নেহা তবুও তাকালো না। ইচ্ছে করে উপেক্ষা করতে চাইলো, মানুষটিকে পুরোদমে চাইলো দূরে সরাতে। তবুও সে আজ এই মানুষটির সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেল। নেহার দিকে তাকিয়ে আছে নিখিল। তার দৃষ্টি বিরাজ করছে নত হয়ে যাওয়া মুখশ্রীতে। নিখিলের কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকায় নেহা। তার চোখ আটকে যায় সামনে থাকা মানুষটির উপর। এত সুন্দর কেন এই ছেলে? বেহায়া মনটা যে পুরুষটিকে চাইতো সব সময়। শখের পুরুষ তার। আজ তো এই মানুষটি পুরোপুরি হালাল ভাবে তার হয়ে গেছে।
নেহা নিখিলকে ঠিক কতটা ভালোবাসে সে জানে না, তবে আজ তার মন এই সুদর্শন ছেলেটিকে মেনে নিতে চাইছে না, কারণ ছেলেটির মনের আদি পদ্ম যে অন্য কারো দখলে। নেহা বরাবরই বড্ড স্বার্থপর, যা তার একান্ত, তা শুধু তার নিজেরই। এক বিন্দু পরিমাণও সেখানে অন্য কারো সে বরদাস্ত করবে না। কিন্তু ভালোবাসার দুয়ারে এসে সে পারেনি জোর খাটাতে, পারেনি জোর গলায় বলতে, আপনি কেন আমাকে ভালোবাসবেন না, কেন অন্য কাউকে ভালোবেসে আপনার মন। নেহার হৃৎপিণ্ডটায় মোচড় দিয়ে উঠল, তবু সে সয়ে নিল এই নিদারুণ যন্ত্রণা। বেহা মনকে ধমকে উঠে সে চোখ নামিয়ে নেয় খুব জোর করে। হঠাৎ নেহা নিজেকে শূন্য অনুভব করে, নিজের অবস্থান বুঝে নিয়ে আঁতকে ওঠে। নিখিল ভাই কি তাকে এবার ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিবে, নাকি নিয়ে আছাড় মেরে ফেলবে মেঝেতে? কিছুদিন পূর্বের আছাড় মারার ঘটনা মনে করে তার গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ে খামচে ধরে নিখিলের কলার বিড়বিড় করে বলে, এমন ভুল আর জীবনেও করবো না নিখিল ভাই, দয়া করে আমাকে ফেলে দিবেন না প্লিজ। ওদিন কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি, আজকে নির্ঘাত ভেঙে যাবে। এই ছোটখাটো মানুষটার উপর একটু দয়া করুন, আপনি তো মহৎ প্রাণ মানুষ। নেহার কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে নিখিল। মেয়েটা বিড়বিড় করে বলা কথাগুলো এত জোরে বলেছে যেন পরাপরশিও শুনতে পাবে। নিখিল হাঁটা বন্ধ করে দিল হঠাৎ। নেহা চিৎকার করে উঠল, না। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চেঁচাচ্ছিস কেন? জানিস রাত কয়টা বাজে? সবাই জেগে গেলে কি ভাববে জানিস? নেহা চোখ পিটপিট করে তাকায়, বোকার মতো প্রশ্ন করে কি ভাববে নিখিল ভাই। নিখিল বাঁকা হাসলো, তা দেখে নেহা কিছুটা ভরকে গেল। নিখিল নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, সত্যি জানতে চাস তুই? পরে আবার আমাকে কিছু বলতে পারবি না বলে দিলাম। নেহা বুঝলো না কিছুই, কৌতূহলটা তার একটু বেশি। সে আবার বলল, বলুন। আমি তোর সম্পর্কে কি হই ভেবে উত্তর দিবি কিন্তু। কেন চাচা তো নেহা জিভ কাটলো দাঁত দিয়ে। যদি এই মুহূর্তে ভাই বলতো তো দুপুরের মতো শটান শটান 2-4টা চর পড়তো ওর গালে। ভেবে অদৃশ্যভাবে যেন গাল দুটিতে আড়াল করে ফেললো সে। নিখিল আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে, থেমে গেলি কেন বল? নেহার মনে হলো সে এক মুহূর্তে ভাষণ লজ্জা পাবে, ভয়ানক লজ্জায় পিষে যাবে সে। কি করে স্বামী শব্দ উচ্চারণ করবে এখন? এ কি আদৌ সম্ভব? নেহা চোখ বন্ধ করে ফেলল। লজ্জা জিনিসটা এমন কেন? এই একটা জিনিস লুকিয়ে রাখা যায় না কেন? নেহা পারলে তার লজ্জাকে চুবিয়ে মারতো পানিতে। এখন কেন লজ্জা পেতে হলো তাকে? লজ্জায় লাল হয়ে উঠে তার ফুলো ফুলো গাল। নিখিল ভাই নিশ্চিত বুঝে গেছে সে লজ্জা পেয়েছে। নেহা বুঝলো না এত লজ্জার কারণ। বিয়েটা তো তাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাহলে স্বামী শব্দটা উচ্চারণ করতে কেন এতটা লজ্জা পাচ্ছে সে? তবে কি গোপনে লুকিয়ে রাখা গভীর প্রণয়, দাবিয়ে রাখা অনুরক্তি প্রকাশ পেয়ে যাবে এই কাঠখোট্টা মানুষটার নিকট? সে তো তাচ্ছিল্যবিহীন কিছুই দিবে না তার বদলে। নেহার মুখটা চুপসে গেল মুহূর্তে। নেহা দৃষ্টি ফেরায় অন্যদিকে। নিখিল দেখে সবটা তীক্ষ্ণ চোখে। হঠাৎ চুপ মেরে গেল কেন? এ কথার ফুলঝুরি কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল নিখিলের। কিছুটা ধমকে উঠে সে। নেহা তৎক্ষণাৎ জবাব দিল, চাচা তো জামাই। এবার আসলো নিখিল, ঠোঁট দাঁত চেপে হাসলো, শব্দবিহীন এক হাসি। জামাইয়ের মানে? আশা করি বুঝিস। এতটাও অবুঝ তো তুই না। আচ্ছা বলতো আমাদের বিয়ে হয়েছে কবে? আজকে। ফটাফট জবাব দিল নেহা। তার মানে হিসাব মতো আজ আমাদের বাসর রাত। নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। মস্তিষ্কে বারবার বাড়ি খাচ্ছে বাসর শব্দটি। অস্তিত্বকে কুকড়ে গেল সর্বাঙ্গ। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। এ কেমন অনুভূতি লোকটি? এত লাগামহীন কথা বলছে, তাও সামনে। অকল্পনীয় ব্যাপার। নেহা, শান্ত কণ্ঠস্বর নিখিলের তবু কেঁপে উঠল নেহা। এখনো বুঝিসনি? চিৎকার শুনলে কি ভাববে? ডিটেলসে বলবো? ক্যান আই এক্সপ্লেইন ইট নিহারিকা? না। নিখিলের দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছিল ওরা। তখন পেছন থেকে মিহির বলে ওঠে, কিরে ভাই, নিখিল অ্যাটলিস্ট রুমে যা তো আগে। এত অধৈর্য তুই, তখন তো বিয়েই করতে চাইতি না। দুটোর একটাই দেখো প্রেম একদম মাখো মাখো। নিখিল তার বন্ধুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। মিহির সেদিকে না তাকে শেষ বাজিয়ে কেটে পড়ল। এদিকে লজ্জায় নুয়ে পড়েছে নেহা, মুখ লুকিয়েছে নিখিলের সমস্ত বুকে। নিখিল তাকালো না পর্যন্ত। নেহার দিকে নেহা সামনে নিল নিজেকে। নেহাকে খাটের এক পাশে নামিয়ে রাখলো নিখিল। কিছুক্ষণ
চুপচাপ দেখলো বধূ বেশে বসে থাকে এলেমুলো নেহাকে। নেহা ভেবেছিল আর কিছু হয়তো বলবে না, চিন্তা করেই শুয়ে পড়তে নিল সে। তখনই নিখিলের কঠিন কণ্ঠস্বর তার কানে আসলো। কাকে ভালোবাসিস তুই? কে সে ছেলে যার জন্য তুই এতটা উতলা? বাড়ির একটা মানুষের কথা চিন্তা না করে কার জন্য বাড়ি ছেড়েছিলি নেহা? নেহা চমকে উঠল। সে আর ভালোবাসা কিভাবে হতো? নিখিল ভাই তো কোনো ছেলেকে আশেপাশে ঘেঁষতেই দেয়নি কোনোদিন। জেনে শুনে এমন আহাম্মকের মতো প্রশ্ন করার কি মানে? নেহাকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল নিখিল। প্রেম করতে কলেজে যাস তুই? আশিকও জুটিয়েছিস? তোর সাহস এতটা বাড়বে কোনোদিন কল্পনাও করিনি নেহা। ওই ছেলেকে একবার পাই, কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিব আমি। নিখিল রাগে কাঁপছে, অনবরত ভয়ে চুপসে গেছে নেহা। নিখিল গিয়ে সোফায় শুয়ে পড়ল। চোখ বন্ধ, তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো রুম জুড়ে। নেহা ডাকলো মৃদু স্বরে। নিখিল ভাই, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? খাটে এসে শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। একদম পালানোর চেষ্টা করবি না, ভুলে যাবি না নেহা। এখন থেকে তুই আমার স্ত্রী, তা আমি না মানলেও তোর এখানেই থাকতে হবে। আর তুই কিভাবে ভাবছিস তোর সাথে একই বিছানায় ঘুমাবো আমি? তোর মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করি আমি। শুনেছিস তুই? নিখিল মেহমেদ চৌধুরী শুধুই তোকে ঘৃণা করে, তাই কোনো সিম্প্যাথি ভুলেও আশা করবি না। নেহার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কথাগুলো কেন যেন তার কলিজায় গিয়ে লেগেছে। তবুও চোখ মুছে তার ছেলের হাসি হাসল নেহা। যতই হোক ভালোবাসার মানুষের ঘৃণা পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। এদিকে সকাল সকাল বাড়ির পরিবেশ ঠান্ডা। গতকাল যে এক তাণ্ডব ঘটেছে এই বাড়ির বাসর ঘরে, তা যেন সবাই দিব্যি ভুলে গেছে। নেহা সিঁড়ি দিয়ে নামছে, পরনে তার সুতির একটা গৌল জামা। প্রতিদিনের মতোই তার সাজসজ্জা, খুবই সাধারণ। কে বলবে এই মেয়েটি সদ্য বিবাহিত এক নারী? নেহা সবার শেষে এসেছে আজ খাবার টেবিলে। সবগুলো চেয়ারে একে একে নজর বোলালো। দুইটা চেয়ার খালি, একটা নিখিলের পাশে আর একটা সাব্বির ভাইয়ার পাশে। মুখে হাসি নিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। বৃষ্টি ওর পাশে চেয়ারটা দখল করেছে, তার বজ্জার চাচাতো ভাই রৌফ। নেহা এগিয়ে গিয়ে রৌফকে খোঁচা মারল, ইশারা করলো নিখিল ভাইয়ের পাশে চেয়ারে বসার জন্য। রৌফও একই ইশারা করলো, তুমি যাও, আমি উঠতে পারবো না। বৃষ্টি রৌফকে চোখ রাঙিয়ে বলল, যা বলছি। রৌফ দুজনকে মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো, গিয়ে বসলো নিখিলের পাশে। রৌফকে পাশে বসতে দেখে নিখিলের কপালে এক ভাঁজ পড়ল, আর চোখে একবার দেখলো নেহার অবস্থান। বৃষ্টি তো নেহাকে ফিস ফিস করে জিজ্ঞেস করছে, এই বল না, বাসরাত কেমন কাটলো? আমি তো জানার জন্য সুপার এক্সাইটেড। তোর ভাই আমাকে মেঝেতে ঘুমাতে দিয়েছে, শরীর ব্যথায় টনটন করছে, আর তুই পড়ে আছিস বাসর নিয়ে। বৃষ্টি যেন আকাশ থেকে পড়ল। তার ভাই যতই কঠোর হোক, তাই বলে নেহাকে মেঝেতে ঘুমাতে দিবে? এটা আবার কেমন কথা? নিজের ভাইয়ের প্রতি সত্যি বিরক্ত সে। বৃষ্টি আরো কিছু বলতে যাবে, তখনই তাদের দুজনকে ধমক দিলেন হামিদা বেগম। সারাদিন একই বাড়িতে থাকিস, একই সাথে কলেজে যাস, পড়াশোনা বাদ দিয়ে শুধু ফুসুর ফুসুর করিস, তাও তোদের কথা শেষ হয় না। খাবার টেবিলে খেতে এসেও নিস্তা নেই, আবার কথা বলতে দেখেছি তো দুইটোর কান মলা দিব আমি। স্ত্রীকে তীব্র প্রতিবাদ জানালেন শাহ আলম চৌধুরী। হামিদা, বাচ্চা মানুষ, এখন কথা বলবে না তো কবে বলবে? শুধু শুধু বকো না তো। হ্যাঁ, আমি কিছু বললেই তো তোমাদের চোখে পড়ে, আর এদের জানি মাথার ওপর পরীক্ষা। সে কথা তো বেমালুম ভুলে বসে আছে। দেখবে এইচএসসিতে সে বড় বড় 4টে ডিম নিয়ে আসবে দুটো মিলে। মা, তুমি সব কথার মধ্যে আমাদের পড়াশোনা টেনে নিয়ে আসো কেন বলো তো? ভালো লাগে না। বড় মা, তুমি বরং বৃষ্টিকেও বিয়ে দিয়ে দাও। নেহাত তো হয়েই গেল, এদের দ্বারা পড়াশোনা কিছু হবে না। ছি সাব্বির ভাইয়া, তুমি তো দেখছি জেরিন আপুর সাথে মির্জাফরগিরি করতেছো। জেরিন এতক্ষণ চুপচাপ সব শুনছিল, নিজের নাম শুনতেই নড়ে চলে বসলো। এই কি বলিস বৃষ্টি? সাব্বির আবার কি করলো? তুমি বোঝো না এখন আপু, ভাইয়া তোমার আগে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। বলো কত বড় অন্যায় হলো এটা। এদের তর্ক বিতর্কে যেন থামার নয়। আজ টেবিলে তাদের দাদি আর ছোট চাচু উপস্থিত না থাকায় যেন কথার খই ফুটেছে। তাহমিনা বেগম এসে বলল, তোরা যে খাবার টেবিলে চিল্লাফাল্লা করছিস, এখনই দেখলাম এদিকে একজন আসছে। কে আসছে ছোট মা? কে আবার? তোদের দাদি।
সবগুলোর হাওয়া যেন একসাথে বেরিয়ে গেছে। বৃষ্টি আর নেহা নাকে মুখে খাচ্ছে এমন ভাব। সাব্বির তো বলেই ফেলেছে তার ভার্সিটি যেতে লেট হয়ে যাচ্ছে। আজকে মনে হয় ক্লাস 9টায় শুরু হয়ে যাবে। জেরিন বলে উঠল, দাঁড়া ভাই, আমাকে অন্তত সাথে নে। তোর থেকে 1 বছরের বড় বোনের জন্য একটু হইলেও দয়া কর। বাঘের মুখে ফেলে এভাবে চলে যাস না ভাই। জেরিনকে দেখে তার দাদি আগে বলে মাইয়ার বয়স বাড়তাছে, বিয়ে করতে চায় না। আমার তো এ বয়সে 3 পোলা হয়েছিল। জেরিনের কানে ঝঙ্কা ধরিয়ে ফেলেছে তার দাদি, বিয়ে কর বলে। বেচারি এখন দাদিকে দেখলে অন্যদিকে দৌড় দেয়। রূপ হচ্ছে সবচেয়ে ছোট বাড়ির, দাদির মতে সবচেয়ে শান্ত সে, তাই ওটাকে আবার ওই বুড়ি কিছু বলে না। আর একটা দামড়া বলে ওটারও বাচ্চার মতো ট্রিট করে। কথায় কথায় আমার নিখিল দাদু ভাই কথাটা মনে মনে ভেবেই 1000টা গালি দিয়েছে ওকে নেহা। খাবার টেবিলে বসে নেহাকে দেখে মুখ বাঁকালেন সেতারা বেগম। নেহার মায়ের দিকে তাকিয়ে বলে, তা হামিদা, তোমার মাইয়া না কালকা বিয়া হইল, কি পোশাক পরে বসে আছে? শাড়ি চুড়ি কিনার টাকার কি অভাব পড়েছে তোমগো? বিবাহিত মেয়ের হাতে চুড়ি নাই কেন? এতে আমার নাতনিটার অমঙ্গল হইব, বুঝো না তোমরা? তার গমগমে কণ্ঠে যেন সবাইকে মনে করিয়ে দিলে পূর্বের দিনের সব। তাহমিদা তাকালেন হামিদা বেগমের দিকে। দুই জায়ের মাঝে চোখে চোখে কি যেন কথা হলো। শাশুড়িগুলা গলা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছে সাহারা বেগম। রোফ ক্লাস 10-এ পড়লেও ছেলেটা অত শত এখনো বুঝে না, প্যাচ কম মনে। বড়দের কথার মাঝে বসে থাকবে বিষয়টা বুঝতে পেরেই সাহারা ছেলেকে ইশারা করলেন উঠে যাওয়ার জন্য। সবাই জানেন সেতারা বেগম এসব কুসংস্কার কতটা বিশ্বাস করেন। এভাবে কঠোর হলেও মনের দিক থেকে নরম তিনি। তারপরও নরম রূপটা সবার থেকে আড়ালেই রাখেন। মানুষটা স্বামীর মৃত্যুর পর একা হাতে এত বড় সংসার আগলে রেখেছেন। সময়ে পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেকে আড়াল করেছেন এক শক্ত খাঁচে। নেহার কোনো স্বভাবই সেতারা বেগমের পছন্দ না। ওইদিকে নিখিল আবার তার চোখের মনে বিয়েটাকে তার ঘোর আপত্তি ছিল। ছোট ছেলের মেয়েকে তিনি শত্রু মনে করেন না, কিন্তু নিখিলের মতো একজন ভদ্র শান্ত ছেলের জন্য নেহার মতো উড়নচণ্ডী মেয়েকে নাতবো হিসেবে মানতে তিনি নারাজ। তার মতে মেয়ে মানুষের এত রাগ জেদ থাকতে নেই, এসব মেয়েরা সংসারী হয় না। কিন্তু নাতির কথা ফেলতে পারেননি সে। কেন যে নাতি এ ঘাটতারা যেতে মেয়েটাকে বিয়ে করলো কে জানে। শুধু নিখিল বলেছে পরিবারের ভালোর জন্য এটা করতে বাধ্য হচ্ছে সে। নাকে তো ফুলও পরিস নাই, বিবাহিত মেয়েদের পড়তে হয় এসব। আজই যাবি নাক ফোরাতে? না, নাকফুল পরবো না আমি, আমার মোটেও পছন্দ নয় এটা। তোমার নাতির ভালো মন্দ তো এত দেখতে পারবো না আমি। নেহা, নেহা কথাটা বলার পরেই খাবার টেবিলে সব কিছু কাঁপিয়ে নেহার নাম নিয়ে ধমক দিল নিখিল। নেহাও কিছুটা কেঁপে উঠেছে এতে। নেহা একদমই শান্ত শিষ্ট মেয়ে না। বাড়ির সবাই জানে কতটা জেদি নেহা। রাগ উঠে গেলে নিয়ন্ত্রণ করতে পারে না কেউই নেহাকে। সবার ধারণা নেহা নিখিলকে কিছুটা ভয় পায়, তাই ওর সামনে শান্ত থাকে। সেতারা বেগমের সাথে নেহার বলে না, তবুও সে কিছু বলে না সেতারা বেগমকে। তবে আজ কিছুটা হলেও গলার স্বর উঁচু হয়েছে। আমা, আপনি এসব নিয়ে কেন এত ভাবছেন? মাত্রই তো বিয়ে হলো। নেহা ছোট মানুষ, বড় হোক তখন সংসার বুঝবে, স্বামী বুঝবে, তখন কি না হয় নাকফুলটাও পরিয়ে দেব। হঠাৎ করে বিয়েতে কেউ তো মানসিকভাবে প্রস্তুত নয়, তাই না? আপনি তো বড়, এইটুকু বুঝুন। ঠিক আছে, তবে হাতে চুড়ি পরতেই হবে, এখানে না শুনবো না আমি। নেহা খামচে ধরলো জামার দুপাশ। রাগ লাগছে তার ভীষণ। এখন যে মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না, তার নামে চুরি পরে বসে থাকবে কোন রঙে? এত নাটক নেহা করতে পারবে না। নেহা চোখ বন্ধ করে রেখেছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে নিজের। বেয়াদবি কাটতে চায় না কিছুতে। সেতারা বেগম সাহারা বেগমকে হুকুম দিলেন, যাও আমার ঘর থেকে খাটের উপরে রাখা বক্সটা নিয়ে আসো। সাহারা যেন মুহূর্তে উড়ে গেলেন সেখানে। বাড়িতে এখন নেহার বাবা আর সাব্বির, রৌফের বাবা নেই। তারা দুজনেই ব্যবসার কাজে বেরিয়েছিলেন ভোরে। মায়ের সাথে কোনো দিনই পেরে ওঠেন না। শাহ আলম চৌধুরী না পারেন ছেলের সাথে। তিনি নরম ধাঁচের মানুষ। বাড়ির প্রতিটা ছেলে মেয়ের সাথেই তার সম্পর্ক বন্ধুর মতো। নেহার জন্য খারাপ লাগা কাজ করেছে মনের এক মনে। মেয়েটি তার ছোট ভাইয়ের একমাত্র সন্তান। তার নিজের ছেলে যে খারাপ তেমনটা পাত্র হিসেবে সবাই পছন্দ করবে তাকে। তার ছোট ভাইও মেয়ে দিতে দুবার ভাবেনি। কিন্তু ছেলেটা তো তার রক্তটাই বাচ্চা মেয়েটাকে ধমক ছাড়া তো কিছুই দেয় না বলে মনে হয় না।
প্রথমে তিনি ছেলের পাগলামি দেখে ভেবেছিলেন নেহাকে হয়তো সে ভালোবাসে। একবার তো বলেছিল নেহার 18 বছর হলেই নেহাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু বিয়েটা যে সে নিজে করবে এমনটা একবারও বলেনি। বিয়েটাও করেছে একদম থ্রেড দিয়ে। নেহার 18 বছর হয়েছে 2 দিন হলো। বিয়ের আগের দিন সকালে হঠাৎ নিখিল এসে বলল সে নেহাকে বিয়ে করতে চায়, তাও সময় দিয়েছে মাত্র 1 দিন। এখন যাতে শাহ আলম চৌধুরী তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে না হয় অন্য উপায়ে জানা আছে নিখিলের। শাহ আলম সাহেব চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন, যদি তার ভাই মেয়ে দিতে না করে দেয় তখন। কিন্তু না, সবকিছুই ঠিক হলো। নেহার মা তো নিখিলকে মেয়ের জামাই হিসেবে পেয়ে খুশিতে আটখানা হয়ে পড়েছিলেন। মাত্র তো 2 মাস পরে নেহার পরীক্ষা, এর মধ্যে এত মানসিক চাপ দেওয়াটা কি ঠিক হলো মেয়েটাকে? নিখিলকে কতটা ভয় পেলে বিয়ের আসর ছেড়ে পালাতে পারে তা তিনি বুঝেছেন। তবুও নিরুপায় ছিলেন। কাল কিছুই করতে পারেননি, না পারছেন এখন। কারো ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করাটাকে তার কাছে অন্যায় মনে হচ্ছে। যা করছে তার ছেলে আর মা মিলে। সেতারা বেগম নেহার হাত টেনে ধরে 2টা স্বর্ণের চুড়ি হাতে পরিয়ে দিলেন। নেহার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছুতেই পরবে না এটা। নিখিলের হাত মুষ্টিবদ্ধ হলো। নেহার প্রতি মনের কোণে জমে থাকা রাগটা আরো কিছুটা বাড়ল। কঠিন পৌরশালী কণ্ঠে নিখিল বলল, কলেজে যাওয়ার ইচ্ছে নেই নাকি তোদের? এখানে সংসেজে বসে আছিস কেন? কলেজে আজকে তোদের ফর্ম ফিল আপের লাস্ট তারিখ, জানি ভুলে গেছিস? গিয়েই প্রথমে এই কাজটা শেষ করবি। কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলল নিখিল। পরেই জোরে হেঁটে প্রস্থান করলো ড্রয়িং রুম থেকে। কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিরস মুখে বসে আছে নেহা। তাকিয়ে দেখছে হাতে পরিহিত চকচকে চুড়িগুলো। ঠোঁট ফেটে কান্না আসতে চাইছে তার। নিখিল নামক মানুষটার নামে সবকিছু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজ মনে হচ্ছে সে অন্য কারো হক মেরে দিচ্ছে। নিখিল তো নিজের স্ত্রীর জায়গায় অন্য কাউকে কল্পনা করে, তাকে তো করে না। মানুষটার কি তার প্রতি একটু করুণাও হয় না? কাল রাতে কিভাবে পারলো বলতে, তুই মেঝেতে ঘুমা, তাহলে আমি খাটে ঘুমাবো। নেহাকে এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না, আপন করে নেওয়া যায় না। নেহা চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেলবে নীরবে। নিজের রুমে বসে অপেক্ষা করছে। বৃষ্টি কলেজে বেশি দূরে নয়, হেঁটে গেলেও সময় লাগে 8 থেকে 10 মিনিট, তাই অতটা তাড়া নেই। নেহা খেয়ালই করেনি কখন রুমে নিখিল এসেছে। নিখিল এসে দাঁড়িয়েছে নেহার ঠিক মুখোমুখি। আচমকা নিজের সামনে নিখিলকে দেখে পেছনের দিকে হেলে গেল নেহা। অবিশ্বাস্য চাহনি তার। নিখিল দূরত্ব কমিয়ে আনলো অনেকটা। নেহার হৃৎপিণ্ডে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। কাপা কণ্ঠে একবার বলল, কি কি করছেন নিখিল ভাই? নিখিল এক পর্যায়ে নেহার হাত চেপে ধরল বিছানায়। নেহা এবার সত্যি ভয় পেয়ে গেছে, ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। কিছু সময়ের মধ্যে নিজের কানের কাছে নিখিলের রাগ, ঘৃণা মিশ্রিত কঠিন কণ্ঠ শোনা গেল। আমার নামের চুড়ি হাতে দিতে এত অনীহা তোর? প্রেমিকের নামের চুড়ি পরতে পারিসনি বলে চোখের জল ফেলছিলি? তোর সব কিছুতে আধিপত্যে শুধু আমার হবে। তোর জীবনের সব কিছু তুই নিজে লিখে দিবি আমার নামে, না দিলেও জোর করে হলেও নিব আমি। তোর জীবনের সবগুলো বসন্তের ফুল ফুটবে আমার নামে, হোক সে ফুল বিষাদে ভরা। নেহার মন চাইলো, খুব করে জানতে চাইলো, কেন জোর খাটাচ্ছেন আপনি? কিসের অধিকারে? কেনই বা আপনি আমার বিষয়গুলোকে নিয়ে ভাবছেন? আপনি তো আর আমাকে ভালোবাসবেন না, অন্য কাউকে ভালোবাসেন। যদি আমার মনে কেউ থেকেও থাকে, তাতে আপনার এত পুড়ছে কেন নিখিল ভাই? প্রশ্নগুলো করার সাহস বা সুযোগ কিছুটাই পায়নি নেহা। তার আগেই নিখিল তাকে ওভাবে রেখে বেরিয়ে গেছে রুম থেকে। ফর্সা হাত দুটিতে নিখিলের আঙুলের ছাপ বসে গেছে। ব্যথা বলে সেখানে হাত রাখলো নেহা। মিহিসরে বলল, ভালোবেসে না হোক, আপনি আমায় ছুঁয়ে তো দিয়েছেন নিখিল ভাই। আপনার ভালোবাসার স্পর্শ কোনোদিন পাবো কিনা জানি না, তবে আপনার ছোঁয়া পেতে আমি এরকম হাজার ব্যথা মুখ বুজে সয়ে নিতেও রাজি। আপনি জানুন বা না জানুন, আমি জানি আমি আপনাকে কতটা ভালোবাসি। আমার চাইতে বেশি কেউ ভালোবাসতে পারবে না আপনাকে, কখনো পারবে না। ফুপিয়ে কেঁদে দিল নেহা। কেন সহ্য করতে পারছেন না সে নিখিলের এত উপেক্ষা? ভালোবাসার মানুষের উপেক্ষা কি দের মরণ যন্ত্রণা? বৃষ্টির রুমে ঢুকে পড়তে শক্ত হয়ে জড়িয়ে ধরে নেহাকে। নেহা শুরু থেকে শেষ সবকিছু জানে বৃষ্টি। দুজনের বয়সের পার্থক্য শুধু 1 মাসের। বৃষ্টির 1 মাসের ছোট নেহা। একই ক্লাসে পড়ে দুজন। ছোট থেকে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু।
প্রিয় বান্ধবীর কষ্টগুলো যেন ভেতরে ভেতরে গ্রাস করছে তাকেও। জমছে মনের ভেতর নিজের ভাইয়ের প্রতি একরাশ অভিমান। কলেজে প্রবেশ করে নেহার মন ফুরফুরে হয়ে গেল। মেয়েটা সহজেই সবকিছু ভুলে যায়। এই হাসি তো এই কান্না। কলেজের গেট পেরিয়ে শহীদ মিনার, তার উপরে বড় একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুলগুলো ছড়িয়ে আছে চারপাশে। নেহা এক দৌড় লাগিয়েছে সেদিকে। এখন তেমন ক্লাস হয় না, টেস্ট পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। এখন ফর্ম ফিল আপ বা কোনো কাজ ছাড়া কেউ আসে না। বৃষ্টি অফিস কক্ষের দিক ছুটল। সে টাকা জমা দিয়ে এসেও পড়েছে। দ্রুত সকালে একটু ভিড় কম থাকে না, না হয়তো পা ফেলার জায়গা পাওয়া যায় না। নেহা কৃষ্ণচূড়া ফুলগুলো বেনিতে লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কি যেন দেখছে, তার মুখভঙ্গি বা পরিবর্তন করছে। বৃষ্টি এসে পাশে বসে একটা ঠেলা মারলো, রসিকতা করে বলল, ও ভাবি, কি এমন দেখো গো মোবাইলে? আমার ভাইয়ার ছবি নাকি? নেহার এর মাঝে রেগে গেছে। ফোনটা বৃষ্টির হাতের উপর ছুরি দিয়ে বলল, দেখ দেখ, তোর ভাই ওই মেয়েটার সাথে। আজকে তো ওই মেয়েকে আমি সোজা উপরে পাঠিয়ে দিব। বৃষ্টি চমকে উঠল। নেহা প্রায় অনেক দিন পর রেগেছে। এর আগেও নিখিলের পাশে কোনো মেয়েকে দেখলে গিয়ে মারামারি করে আসতো ওই মেয়ের সাথে। কতবার তো বাড়িতে বিচারও গিয়েছে। বৃষ্টি সবসময় স্কুল কলেজের ঝামেলা বলে কাটিয়েছে। না হয় নিখিল ভাই নেহাকে সোজা উপরে পাঠিয়ে দিত। এমন করিস না প্লিজ, ভাইয়া জানতে পারলে খারাপ হয়ে যাবে। ওই মেয়েটা ভাইয়ার বিয়ে, এটা অফিসিয়াল প্রোগ্রাম, তাই হয়তো একসাথে ছবি তুলেছে। নেহা কথা শোনার পাত্রী নয়, সে এগিয়ে যাচ্ছে মেয়েটাকে ধরার জন্য। নেহার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে, যদি অফিসে গিয়ে নেহা কিছু করে তো কেউ ভাইয়ার হাত থেকে বাঁচাতে পারবে না নেহাকে। নেহা বৃষ্টিকে টেনে রিকশায় উঠালো। বৃষ্টি বুঝাতে গিয়েও হার মানছে। নেহা রহস্যময় ভাবে হাসলো। বৃষ্টির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা করিস না, শুধু একটু উত্তম মধ্যম দিব আর চাকরিটা ছেড়ে দিতে বলবো। আর মিহির ভাইয়ের সাথেও বোঝাপড়া আছে আমার। নিখিল ভাইয়ের জন্য মেয়ে পিয়ে রাখলো কেন উনি? মিহিরকে টানছিস কেন এখানে? একদম প্রেমিকের জন্য দরদ দেখাবি না আমার সামনে। যাচ্ছি কোথায় আমরা? পিয়ে ওরফে লিমাকে কি ডন আপ করতে? কি নাম এসে পড়েছি। বৃষ্টি আশেপাশে তাকালো খুব সতর্কভাবে। নেহা নিশ্চিত একদিন তাকে জেল হাজতে নিয়ে পড়ে থামবে। আর দাদি তো নেহাকে সাহায্য করার দণ্ডে তাকে বিয়ে দিয়ে দিবে কোনো বুড়ো লোকের সাথে। ফর্মাল ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গলির সামনে। নেহা মুচকি হেসে মেয়েটার সামনে গিয়ে বলে, আপু, আপনি দেখতে ভীষণ সুন্দর, এই ফুলটা আপনার জন্য। এদিকে মেয়েটা খুশিতে গদগদ হয়ে ফুলটা হাতে নিয়ে নাকে শুকলো। বৃষ্টি তার দিকে তাকিয়ে বলছে, ফুলটা নাকের কাছে নিস না বোন। কিন্তু না, বৃষ্টির মন কামনা পূর্ণ হলো না। চিকন গরনের পাতলা মেয়েটা ঢলে পড়লো নেহার উপর। দুপুর গড়াতেই না থেকে কল করলেন সেতারা। এটা তার রোজকার নিয়ম। জান নিখিল দুপুর অফিসে খেয়েছে কিনা তা জানতে একদিনও ভুল হয় না তার। নিখিলের সাথে কথা বলার মাঝে তিনি ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ শুনলেন। তাহমিনা নেহার উপর খুব চটেছেন। সেতারার কানে মোবাইল দিয়ে এগিয়ে গেলেন ঘটনা দেখতে। নিশ্চিত মেয়েটা কোনো অকাজ করে এসেছে আবার। সেতারা বেগম নেহাকে সদর দরজায় দেখে আটকে উঠলেন। সাদা কলেজের ড্রেসে রক্তের ছড়াছড়ি, হাতে সাদা রঙের একটা কাপড় পেঁচানো, যার থেকে একটা টুপটাপ লাল রঙের তরল পড়ছে। নেহার চোখ মুখ ক্রোধ। তার কানে তাহমিদা বেগমের কোনো কথাই ঢুকছে না। শব্দ করে পা ফেলে উঠে গেল নিজের ঘরে। পেছন থেকে বেরিয়ে আসলো বৃষ্টি। তার জামায় অল্প লাল রং দেখা যাচ্ছে। সেতারা বেগম কাহিনী না বুঝে নিখিলকে বলল, আর বলিস না তো, নিখিল নেহাটা তো দিন দিন মারামারির উস্তাদ হয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় খুন খারাপি করে এসেছে, রক্ত দিয়ে গোসল সেরে বাড়ি ফিরেছে, হাত থেকে এখনো রক্ত পড়েছে। সেতারা বেগমের কথা সম্পূর্ণ করার পূর্বে কল কেটে গেল। নিখিলের হাত থেকে মোবাইলটা পড়ে সহসা বন্ধ হয়ে গেল। মাথা চেপে ধরে বসে পড়লো চেয়ারে। মিহির রুমে ঢুকলো তখনই। নিখিলের রাগে হাত পা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। নিখিল গাড়ির চাবি হাতে নিয়ে রাগে টেবিলের উপর রাখা একটা গ্লাস ফেলে দিল। চেঁচিয়ে বলে উঠলো, আমি আজকে তোকে মেরেই ফেলবো নেহা। এত রাগ কেন তোর নিহারিকা? একটু শান্তিও কি দিবি না আমায়? গাড়ির গতি সর্বোচ্চ সীমায় রেখে ড্রাইভ করেছে নিখিল। দিক বেদিক ভুলে গেছে, উন্মাদ প্রায়। উদ্ভ্রান্তের ন্যায় ট্রাফিক রুলস ভঙ্গ করেছে সে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে পৌঁছাতে হবে।
হৃৎপিণ্ডের নিপীড়ন বন্ধ করতে হলেও তাকে যেতে হবে। আচমকা গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। ব্রেক কষে নিল নিখিল। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগে স্টিয়ারিংয়ে। কপাল কেটে গড়িয়ে পড়ে লাল তরল। তবু আজ থামবে না সে। যে কোনো মূল্যে তাকে এখন নেহার কাছে যেতে হবে। গাড়িতে পৌঁছাতে নিখিলের সময় লেগেছে 28 মিনিট। 1 ঘন্টা। 1 ঘন্টার পথ সে পাড়ি দিয়েছে 8 ঘন্টারও কম সময়। কালো রঙের শার্ট পরিহিত সুদর্শন যুবকটিকে আজ ভীষণ অন্যরকম লাগছে। হিন করা শার্টের এক পাশ খুলে পড়েছে। শার্টের হাতা উঁচু নিচু ভঙ্গিতে গোটানো। চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে কপালে। ঘামের সাথে সেটে আছে অবলীলায়। সরানোর কোনো তাড়া নেই আজ। শুভ্র মুখশ্রীতে ফুটে উঠেছে তীব্র উৎকণ্ঠা, চিন্তার ছাপ, রাগের আভাস ছড়িয়েছে চোখে। টকটকে লাল আখিদ্বয় শুধুই রাগ, নাকি আছে কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়? কিছু মুহূর্তের ব্যবধানে সব সময় পরিপাটি থাকা মানুষটি অগোছালো হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে উপরে উঠে সে ছুটে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ঘরের দরজা ভেজানো এসির বাতাসে অত্যাধিক ঠান্ডা হয়ে উঠেছে বদ্ধ রুমটি। টলমলে পায়ে ভেতরে ঢুকে নিখিল নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে কেন তার? বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর ব্যক্তিত্বের মানুষদের তো দুর্বল হতে নেই। তবে কেন নিখিল এই একটা মেয়ের কাছে নিজেকে এতটা কামজোর অনুভব করে? নেহার পরনে এখনো কলেজ ইউনিফর্ম। রক্তের দাগ শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। নিখিলের দৃষ্টি আটকায় খাটের পাশে ঝুলে থাকায় রক্তাক্ত হাতটির দিকে। মেয়েটা এত কেয়ারলেস কেন? হাতের ক্ষতটি দূর থেকে ততটাও স্পষ্ট না। মেঝেতে রক্ত দেখে আটকে ওঠে নিখিল। এক প্রকার ছুটে যায় সামনে, হাঁটু কেড়ে বসে পড়ে নেহার ঘুমন্ত ফ্যাকাশে মুখের কাছে। আলতো হাতে ছুঁয়ে দেয় রক্ত জবার ন্যায় ফুলে ফেপে ওঠা গলা। কাপা হাতে স্পর্শ করে নেহার কেটে যাওয়া হাতটি। যতটা রাগ নিয়ে অফিস থেকে এসেছে তার ছিটে ফোটাও এখন নেই নিখিলের মাঝে। মায়াবী মোহনীয় নারীটি তার শুষে নিয়েছে পুরো দমে। নিখিল নিজ মনেই বলতে থাকে, কেন নিহারিকা, কেন তুই সব সময় আমার প্রতি রাগ দেখিয়ে আমারই ক্ষতি করিস? লাভ লোকসানের হিসাবে এত কাঁচা কেন তুই? আমার কলিজায় ছুরি চালাতে একটু হাত কাঁপে না তোর? এতটা নির্দয় কেন তুই? নিখিলের প্রেয়সীকে এতটা কঠোর মানায় না কেন বুঝিস না তুই? আমার এত শত অভিযোগ, অভিমান, রাগ, অনুরাগ তো তোর প্রতি কবে এসে শুনবি সব কিছু? সময়টা এত ধীরে অগ্রসর হচ্ছে কেন নিহারিকা? আমার হৃদয়ে প্রণয়ের সুর তুলে তুই কেন এতটা হেলাফেলা করছিস? আমার প্রেমিক হৃদয়কে দগ্ধ করে বুঝি অনেক সুখ পাস? নিখিল থামলো, পরপর ঠোঁট এলিয়ে হাসলো, উদাসীন কণ্ঠে বলল, তবে তোর সুখেই হোক আমার হৃদয়ের তীব্র বিরহের অসুখ। তুই যে শুধু আমার এই নিখিলের অবুঝ পাখি। দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখেছে শুনেছে জেরিন আর সাব্বির। দুজনের মুখে হা হয়ে গেছে পুরোপুরি। কথা বলতে ভুলে গেছে মনে হয়। দুজনে চোখের বাধা ফেলছে ঘন ঘন। জেরিন মৃদু চেঁচিয়ে বলল, সাব্বির, আমি যা শুনেছি দেখেছি তা কি তুইও দেখেছিস? সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, এত জোরে বলছিস কেন? ভাইয়া যদি জানতে পারে যে তার প্রেমের রহস্য আমি আর তুই মিলে লুকিয়ে দেখছি, তো দুজনকেই ধরে বনবাসে পাঠিয়ে দিবে। আরে ভাই, আমরা কি ইচ্ছে করে দেখেছি নাকি? আমরা তো ভার্সিটি থেকে এসে ভালো মানুষের মতো রুমে যাচ্ছিলাম, ওরা দরজা খুলে প্রেম করতে বসতে আমার কি দোষ? পেছন থেকে বর্ষা বলে উঠল, কার প্রেম করার কথা বলছো আপু? জেরিনের মুখ আবার চেপে ধরে সাব্বির। এই মহিলা বয়সে বড়, কিন্তু পেটে কোনো কথা থাকে না। সাব্বির গর্ব করে বলে, কার আবার? আমার 23 নম্বর প্রেম, তাই না জেরিন আপু? জেরিন জোরে জোরে দুইবার মাথা ঝাঁকায়। তোমার বয়স কত জানে সাব্বির ভাইয়া? সাব্বির উত্তর দেওয়ার আগেই নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় ভেতর থেকে, এই দরজায় দাঁড়িয়ে কে কথা বলছিস? ভিতরে আয়। তিনজনের হাওয়া যেন একসাথে বের হয়েছে। নেতিয়ে পড়া বেলুনের মতো মুখ চাওয়া চাওয়াই করছে একে অপরের। সুযোগ বুঝে জেরিন বৃষ্টিকে এক ঠেলে মেরে রুমের ভেতর পাঠিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসে। বৃষ্টি কড়া দৃষ্টিতে তাকিয়ে বুঝায়, মায়ের কাছে তোমার নামে যদি উল্টাপাল্টা কিছু না বলেছি তো আমার নাম বৃষ্টি না। জেরিন সাব্বির বৃষ্টিকে ফাঁসি কেটে পড়েছে। তুই দরজায় কি করছিলি বৃষ্টি? না না, মানে ভাইয়া, নেহাকে দেখতে এসেছিলাম। ওর হাত কাটলো কিভাবে?
শান্ত কিন্তু অত্যাধিক কঠিন কণ্ঠস্বর নিখিলের। বৃষ্টি পরপর 2বার ঢোক গেলে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা মিলিয়ে একটা গল্প বানিয়ে নেয় মনে মনে। বৃষ্টি ম্যাচিউর মেয়ে, এর আগেও নেহার জন্য এমন পরিস্থিতি পড়েছে, সে তবুও বান্ধবীকে কখনো একা ছাড়েনি। যেভাবে হোক পরিবারকে বুঝিয়ে দিয়েছে কিছু একটা। এরকম উন্মাদনা ভরপুর বন্ধু যার কপালে আছে, তার জীবনের অর্ধেক পাপ শুধু হবে মিথ্যা বলার কারণে। মনে মনে একবার আল্লাহ মাফ করো বলে দিয়েছে বৃষ্টি। লিমার সাথে কি করেছিস তোরা? মেয়েটা অচেতন হলো কি করে? আর চাকরি থেকে রিজাইন কেন করেছে? বৃষ্টি অবাক হয়। এবার ওরা তো মেয়েটাকে কিছু বলতেও পারেনি, তার আগেই নিখিল চলে এসেছিল। তাহলে চাকরি ছাড়লো কেন? চাকরি কেন ছেড়েছে তা তো জানি না ভাইয়া। ওই আমাদের কলেজে লিমা নামের আপুটার বোন পড়ে, তার নাম সীমা। আসলে ভাইয়া, সীমা নেহার সাথে অনেক মিসবিহেভ করেছে। নেহাকে তো চিনোই, রেগে গিয়েছিল, তাই লিমা আপুর কাছে গিয়েছিল বিচার দেবে বলে। কিন্তু আমরা যাওয়ার আগেই আপুটা হঠাৎ জ্ঞান হারায়। নেহা তাকে ধরে থাকার মাঝেই তো তুমি সেখানে এসেছিলে। আর বৃষ্টি একবার তাকালো নিখিলের দিকে। নিখিল খুব মনোযোগ দিয়ে বৃষ্টির কথা শুনছে। বৃষ্টির শুকনো ঢোক গিলে মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বিশ্বাস যাতে করে, এই শেষবার মাবুদ। পরে কি বলছিস না কেন? তারপরে তো তুমি না বুঝে নেহাকে বকা দিয়েছো, নেহাকে উল্টোপাল্টা বলেছো সে নাকি লিমা আপুর সাথে কিছু একটা করেছে। পরে তো তুমি লিমাকে নিয়ে চলে গেলে। নেহাকে বিশ্বাস না করে তুমি একটা অন্য মেয়েকে আগলে নিয়েছো ভাইয়া, যা নেহা সহ্য করতে পারেনি। মিনমিন করে কথাটি বলল বৃষ্টি। নিখিলের ক্রু যুগল কিঞ্চিত কুচকে গেল। কলেজে ফিরে গিয়ে সীমাকে দেখে নেহার রাগ আবার বেড়ে যায়। জেদের বসে রাগে নিজের হাতে কাচের টুকরো চেপে ধরে। ডাক্তারকে ফোন করতে বল মাকে। নেহা ট্রিটমেন্ট করাবে না বলেছে, যদি কেউ করতে চায় তো আবার নাকি হাত কাটবে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে যা করতে বলেছি তা কর। বৃষ্টি ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। হামিদা বেগম দুপুরে কাজ করে শুয়ে পড়েছিল, এসবের কিছুই তিনি জানেন না। রুমে ঢুকে ছেলেদের বেহাল দশা দেখে বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে। ছেলেকে নেহার হাত ধরে বসে থাকতে দেখে আর কিছু জিজ্ঞেস করলেন না। এখন কিছুক্ষণের মধ্যে তাহমিদা আসলেন রুমে। নেহাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলেন। দুপুরে বকার মাঝে তিনি মেয়েকে খেয়ালই করেননি। তিনি কেঁদে কেঁদে বললেন, আপা, আমার মেয়েটা কি হয়েছে? কথা বলছে না কেন? নেহার মাথার কাছে গিয়ে মাথাটা নিজের কোলে তুলে মুখ তুলে বুলিয়ে বললেন, কোথায় কষ্ট হচ্ছে মা? মাকে বল। তাহমিনা বেগমের কান্না শুনে সাহারা হাসলেন। জেরিন, সাব্বির, রৌফ ছুটে এসেছে। ইতিমধ্যে ডাক্তার আসলেন রুমে। পিটপিট করে চোখ খুলল নেহা। নিজের খাট ঘিরিয়ে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। সে তো ঘুমাচ্ছিল, সবাই এখানে কেন? সবাইকে ঠেলে ডাক্তারকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো নেহা। নেহার কাছে দুনিয়ার সবচেয়ে অপছন্দের জিনিসের মধ্যে একটা হলো ডাক্তার, ঔষধ আর হসপিটাল। নেহা সবকিছু ভুলে চিৎকার করে উঠল, ডাক্তার কেন এসেছে? কেন এসেছে এখানে? ওনাকে চলে যেতে বলো। আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। একজন সুস্থ মানুষকে ডাক্তার দেখাচ্ছ কেন তোমরা? চুপ, একদম চুপ। হাত কেটে এসে এখন নাটক করছিস কেন? চুপচাপ হাত ব্যান্ডেজ করতে দে বলছি। প্লিজ ওনাকে যেতে বলুন। আমার হাত তো কাটেনি, ওই সামান্য কাটার জন্য ডাক্তার লাগে না তো। ডাক্তার এসে নেহার হাত ধরে বলে, তার হাতে তো কম হলেও 3টা সেলাই করতে হবে। নেহা এবার হু হু করে কেঁদে দিল। সচরাচর কাঁদে না নেহা, মানুষের সামনে তো ভুলেও না। হাত পা ছুঁড়ে কাদা ছুঁড়ে দিয়ে দিচ্ছে এখন। তাহমিদা মেয়েকে বোঝাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। নিখিল সবার দিকে তাকিয়ে বলে, সবাই রুম থেকে বের হও এখন। শুধু ডাক্তার আঙ্কেল থাকবেন এখানে। যাও বলছি, নেহাকে আমি সামলাচ্ছি। নেহা নিজের মায়ের আঁচল টেনে বলে, মা, আমাকে ওনার কাছে রেখে যাবে না বলছি। আমাকে মারবে, থাপ্পড় দিবে, প্লিজ যাবে না। ছোট মা, তুমি যাও বলছি। ওর হাতে ইনফেকশন হয়ে যাবে। কতক্ষণ ধরে এইভাবে বসে আছে, খেয়াল আছে কারো? সবাই বেরিয়ে যেতেই ডাক্তার নেহার হাত ধরে পরিষ্কার করতে লাগলো। নেহা হাত ছাড়িয়ে নিতে যাচ্ছে বারবার। নিখিল এবার উপায় না পেয়ে নেহার এক হাত চেপে ধরে আরেক হাতে শক্ত করে জড়িয়ে ধরে। সেলাই করতে হয় সজ্ঞানে, এখানে চাইলেও কিছু করার নেই কারো। নেহা ব্যথা সহ্য করতে না পেরে নিখিলের পিঠের দিকে শার্ট সহ খামচে ধরেছে, নখ বসিয়ে দিয়েছে। তবুও নিখিলের মাঝে কোনো পরিবর্তন নেই। সে নেহাকে আগলে ধরে রেখেছে। নেহার ছোট্ট খাট্ট দেহটা মিশে গেছে নিখিলের বুকে। বুকের এক পাশে মাথা এলিয়ে বসে আছে দেহ।
দেহটা কেমন অসাড় হয়ে আসছে ক্রমশ। নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে নিখিলের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুকপুকানি। নিখিলের গায়ের মন মাতানো মিষ্টি সুবাসটি কেমন মাতাল করে দিচ্ছে নেহাকে। নিজের সীমা অতিক্রম করতে চাইছে অবাধ্য মন। ঠোঁটে দাঁত চেপে ধরেছে নেহা। কোনো বেহায়াপনা করতে চায় না, কোনো মতেই না। নেহা দূরে যেতে চাইছে, নিখিলকে মনে মনে কাঁচা গিলে ফেলতে মন চাচ্ছে রাগে। ছেলেটা কেন এত কাছে আসছে বারবার? নিজের মতো সবাইকে কঠিন ধাতু মনে হয় নাকি তার? ওনার হয়তো কোনো অনুভূতি নেই, অন্য মানুষেরও কি থাকবে না নাকি? নেহা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন নিখিল ভাই। নিখিল প্রতি উত্তর করলো না। ছাড়ুন না প্লিজ, দম বন্ধ হয়ে আসছে। মরে গেলেও ছাড়বো না। নেহা পড়ে রইল আগের মতো উষ্ণতায়। এবার নেহার ঘুম পাচ্ছে, কিন্তু পারছে না। কিছু সময় পর পর শুয়ের কোচে আহ শব্দ করে উঠছে। ডাক্তার চলে গেছে, নেহা আগের মতোই বসে আছে এখনো। নিখিল শান্ত কণ্ঠে বলল, কিরে, এভাবেই থাকার পরিকল্পনা করেছিস নাকি? উঠবি না আর? নেহার কানে কথাগুলো বোঝাতে লজ্জা পেয়ে গেল। সরে বসার জন্য তাড়াহুড়া করলো কিছুটা, তখনই আবার নিখিলের কণ্ঠ শোনা গেল, তুই চাইলে সারা জীবনই এভাবে থাকতে পারিস, আমি কিছু মনে করব না। নেহাকে যেন চিন্তা করার বিন্দু মাত্র সময় দিল না নিখিল। ছোট মাকে পাঠাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নে। না, আমার এখন ঘুম পাচ্ছে। মুখে খই ফুটছে দেখছি। যা কাজ করেছিস আজকে শাস্তিস্বরূপ 5টা চর মারলেও তো কম হতো। নেহা হাত নিজের গালে আগে ভাগে দিয়ে দিয়েছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসলো। মুখে হাসি বজায় রাখলো সে। এই হাসিটা মিলিয়ে নিতে চাইছে না কোনো, কেন জানে। নেহা দেখলো মুগ্ধ চোখে, এই হাসি দিয়েই আমাকে পাগল করেছেন আপনি নিখিল ভাই। আপনি খারাপ, খুব খারাপ একজন পুরুষ। কি দেখছিস এমন করে? ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিস না তাই তো? ছোট মায়ের কাছে যেহেতু তুই যাবি না, তো চল, আমি কাজটা করে দিচ্ছি। নেহা প্রথমে কথাটি বুঝেনি, সেকেন্ডে ওর কান গরম হয়ে উঠেছে। নিখিল ভাইদের নিশ্চিত মাথা খারাপ হয়ে গিয়েছে। কি সব বলছে? নেহা চোখ বড় বড় করে তাকালো, মুখ ঘুরিয়ে বলল, মাকে ডেকে দিন। কোনো কাজ তো সোজা কথাই করস না, ঘাট তেরা একটা। নিখিল রুম থেকে বের হয়ে গেল। তাহমিদা বেগম এসে নেহাকে কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। খাবার নিয়ে আসলেন হামিদা বেগম। নেহা মুখে হাত আটকে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে প্রায়। হামিদা বেগম জোর করে খাওয়ালেন। ওষুধ খাওয়াতে রাজ্যের ঘুম নেমে আসলো নেহার চোখে। নিখিল সাবান নিয়ে বসেছে, পিঠ জ্বলছে তার। নেহা যা জোরে খামচে দিয়েছে, পুরো রক্তারক্তি অবস্থা করে ছেড়েছে। নিজের কপালেও একটা ব্যান্ডেজ করে দিয়েছে। নিখিল বোঝার চেষ্টা করছে নেহার কথা। নেহা লিমার সাথে তাকে দেখে রিয়্যাক্ট করেছে, কিন্তু কেন? মেয়েটার মনে কি তাকে নিয়ে কোনো সফট কর্নার আছে, নাকি সবটাই তার মনের ভুল? মোবাইল কাঁপিয়ে শব্দ হলো মিহিরের নাম্বার দেখে। রিসিভ করে কানে ধরলো নিখিল। মিহিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ, তা মহাগুপ্ত প্রেমিক সাহেব, কি খবর? গুরুত্বপূর্ণ মিটিং সেরে গিয়ে বই দেখে শান্তি মিলেছে কি আপনার? সব কিছু জেনে শুনে কেন জ্বালাতে ফোন করেছিস? আমাকে অফিসে কামলা হিসাবে রেখে তুই বাড়ি গিয়ে প্রেম করছো, আজ একটা বউ নেই বলে। প্রজেক্টটা কি পেয়েছি আমরা? আঙ্কেল সামনে দিয়েছে, আর তোর জন্য নতুন পেয়ে রাখতে হবে। লিমা নাকি কানাডা চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন তো তুই কোনো কথাই শুনতে চাইতি না। ও, নিখিল মিহিরদের বাড়ির পাশাপাশি ছোটবেলার বন্ধু তার। পারিবারিকভাবেও দুই পরিবারের সম্পর্ক ভালো। মিহির অন্যত্র জব করতে চাইলেও তার সম্ভব হয়ে ওঠেনি নিখিলের জন্য। সে বন্ধু ছাড়া এক দণ্ড চলতে পারে না। অগত্যা চাকরিটা নিখিলের সাথেই করতে হচ্ছে তাকে। রাতে বাড়ি ফিরেছে নেহার বাবা ও তার মেজো চাচু। দুজনই এসে দেখে গেছেন নেহাকে। মাহফুজ চৌধুরী নিজের কোনো মেয়ে নেই, তার 2 ছেলে। বড় ভাইয়ের 2 মেয়ে আর নেহাকে নিজের সন্তানের মতে ভালোবাসেন তিনি। সেতারা বেগম এসেছেন নেহা ঘুমিয়ে থাকার মধ্যেই একবার। যতই রাগ দেখান তিনি, নাতনি হয়তো তার মায়া তো সবার জন্য সমানই লাগে। সেতারা বেগম দরজায় দাঁড়িয়ে ভাবলেন, নেহা যদি এখন তাকে দেখতো অভিমান নিয়ে বলতো, কি বুড়ি উপরে চলে গেছে কিনা দেখতে এসেছো নাকি? তোমার জামাই আমাকে বেশি পছন্দ করতো বলে হিংসা হয় তোমার? কি আর করবে বলো, আমি তো তোমার থেকে দেখতে সুন্দর, এটা আমার কি দোষ? মেয়েটা সত্যি এখনো বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাগুলো ভেবে তার চোখের কোণে অশ্রুরে এসে ভিড় জমালো। মনে মনে বললেন, জলদি সুস্থ হয়ে যা, আমার এ বাড়ির প্রাণ তুই। তোরা হুড়োহুড়ি না করলে তো বাড়িকে বাড়িই মনে হয় না। হামিদার শাশুড়ি গিয়ে দেখে নীরবে হাসলেন।
পরিবার মানেই তো শক্তপোক্ত এক অদৃশ্য বন্ধন। একজনের কিছু একটা হলে পুরো বাড়ির মানুষের মাঝে যেন তার রেশ ছড়িয়ে পড়ে। হামিদা বেগম মন থেকে চায় তার সুখের সংসারে যেন কারো নজর না লাগে। জীবনের বাকিটা সময় যেন এভাবে হেসে খেলে কাটিয়ে দিতে পারে সবাই একসাথে। তাদের বন্ধন অটুট যেন থাকে সব সময়। সকাল 7টায় ঘুম ভাঙলো নেহার। হাত ব্যথায় নাড়াতে পারছে না। ঘরে কাউকে খুঁজে পেল না। ভেবেছিল নিখিল হয়তো তার সাথে থাকবে, সকালে চোখ খুলে মানুষটিকে এক নজর দেখতে পাবে। কিন্তু সব আশা কি মানুষের পূর্ণ হয়? নিজের প্রতি বিরক্ত হচ্ছে এখন। ভালো কথা, তাই বলে ডান হাতের কেন? বাম হাতে ভর দিয়ে উঠল। কোনো রকম মুগ্ধ হয়ে বের হয়ে ওড়না জড়িয়ে এক হাতে চুল বাঁধতেও পারেনি। তার লম্বা চুলগুলো মুক্তি পেয়ে নিজেদের আধিপত্য চালাচ্ছে। আজকে নেহার সত্যি ভাগ্য খারাপ। নিখিলের পাশে চেয়ারটা ছাড়া একটাও খালি নেই। আজ তো স্বয়ং সেতারা বেগম উপস্থিত। নেহা ঘুমটা টেনে নিয়েছে চুল যাতে বিরক্ত করতে না পারে। নিখিলের পাশে নেহা বসলো। সেতারা দেখেই বসলো, বলল, এই তো এইবার ঠিক আছে। এমনে কইরা ঘুমটা দিয়া থাকলে আনা বউ বউ লাগে। নেহা চমকে তাকালো। সে আর কি না বউ। যাক, ঘুমটা দিয়া একটা ভালো কাজ তো হলো। সেতারা বেগমের কোনো ঠেস মারা কথা সকাল সকাল শোনা লাগলো না। মেয়েকে দেখে তাহমিদার অভিমান এবার তর তর করে বাড়ল। নেহা মুখ পাকিয়ে বাচ্চাদের মতো বলল, মা খাইয়ে দাও না একটু। তাহমিনা যেন পেয়ে বসলেন। সব রাগ উগলে দিলেন একেবারে। হাত কাটার সময় মনে ছিল না নাকি? বড় হচ্ছে আর দিন দিন দুষ্টুমির পরিমাণ বাড়ছে। হার মাছ জ্বালিয়ে খেলো আমার। খাইয়ে দিতে পারবো না, নিজে নিজে খেতে পারলে খা, না হয় থাক। আহা ছোট, রাগ দেখাচ্ছিস কেন? খাইয়ে দে, আমার কাজ আছে, না হলে আমিই দিতাম। আপা, তুমি এটাকে আদর দেখাবে না একদম। লাই পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে। নেহার মন খারাপ হলো। অভিমানে টইটুম্বুর হলো মন। উঠে যেতে নিলে এই নিখিল ওর এক হাত চেপে ধরে চোখ রাঙিয়ে বুঝায় একদম নড়বি না। নেহা হাত ছড়ানোর জন্য জোরাজোরি করে, কিন্তু ফলের কোঠা দাঁড়ায় শূন্য। এরকম একটা তাগড়া যুবকের কাছে তার শক্তি চনপটন নেয়। তোমরা যেহেতু কেউই পারবে না, আমি খাইয়ে দিচ্ছি আমার বউকে। নিখিলের শান্ত কণ্ঠে বলা কথাটা যেন বাজ পড়ল রীতিমতো। জেরিন মুখে খাবার তুলতে ভুলে গেছে। সাব্বির গিলতে পারছে না। বর্ষা দুরিন্দের মতো কেসে উঠেছে। শাহ আলম চৌধুরী তো নিজের ছেলেকে নির্লজ্জ ট্যাগ দিতে ভুলেনি। বাপ চাচাদের সামনে বউকে খাইয়ে দিবে, তাও কত গর্ব করে বলছে। এরকম বিপরীত চরিত্রের পুত্র সন্তান তার কিভাবে হলো? মানে একটা গুণও বাপের মতো পেল না কেন? মাহফুজ চৌধুরী খাওয়া শেষ করেছেন, দ্রুত লজ্জা থেকে বাঁচতে উঠে যাবে এই আর কি। শহীদুল চৌধুরী ঠোঁট চেপে হাসলেন। মেয়ের জামাইটা তার মতোই হয়েছে। কপাল করে জামাই পেয়েছে একটা। নেহা অবাক নেত্রে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার কি শুনতে কোনো ভুল হলো? নিখিলে চাপা ফিসফিস কণ্ঠ কানে আসলো নেহার। আমার হাতে খাওয়ার এত শক্তর, ঠিক কায়দা করে ডান হাতটা কেটেছিস। তোর এই গোবর মার্কা মস্তিষ্কে যে এত বুদ্ধি তা তো আগে বুঝিনি। নেহা ব্যাককেল বনে গেল পুরো। তার হ্যাঁ থাকার মাঝে মুখে খাবার তুলে দিল নিখিল। বৃষ্টি জেরিন মিলে একটু পর পর নেহাকে লজ্জায় ফেলছে। এই দুই ননদ যে তাকে আজ লজ্জায় পিষ ফেলার পায়তারা করছে, বুঝতে একটু কষ্ট হয়নি নেহার। কি বিপদ এদের ভাই, এক নির্লজ্জ আর এরা তো আরো বেশি। মনে মনে দুইবার ভেঙচি কাটলো নেহা। সবার সামনে ভালো সাজার ধান্দা এদের ভাইয়েরা। মানুষটার আসলে পেটে পেটে সব শয়তানি বুদ্ধিতে ভরা। সবাইকে দেখাতে হবে না বউ নিয়ে কত সুখে আছে। ভেতরের খবর তো শুধু জানে নেহা। এবার বিরক্ত লাগলো। উঠে চলে গেল বর্ষার রুম থেকে। ওরা তো সত্যি না জেনে এমন করছে। যখন সত্যিটা জানতে পারবে তখন নিজের ভাইকে কি করবে জেরিন আপু? এত তো ভাইয়ের প্রশংসা তখন মুখে রুজবে তো। বর্ষা অবশ্য তেমন ঘাটেনি তাকে। নেহার নারী নক্ষত্র সবই তো মেয়েটার জানা। যেহেতু কলেজে ক্লাস হয় না, তেমন বাড়িতে বসে পড়বে, তাই ভেবেছে বর্ষা নেহা যতই দুষ্টুমি করুক পড়াশোনাতে মোটামুটি দুজনই ভালো। নেহা রুমে এসে বসলো জানালার পাশে। রুমে আসলো বর্ষা। জানিস কিছু? নেহা ভ্রুযুগল বাঁকালো, কিঞ্চিত ইশারায় জানতে চাইলো কি। টয় আপু আসবে আজ। বর্ষা কথাটা বলে চুপসে গেল, যেন বড়সড় একটা বোমা ফাটার অপেক্ষায় আছে। কিন্তু নেহা প্রতিক্রিয়া করলো না তেমন। ছোট করে বলল, ও ভালো তো, তোর খালাতো বোন তার নিজের খালার বাসায় আসতেই পারে।
কাল তো খুব হম্বিতম্বি করছিলি, আমার ভাই যদি তোর না হয় তো অন্য কারো হতে দিবি না। দরকার পড়লে ওই সবগুলো মেয়েকে তুই গুম করে দিবি। যদি সে আমার ভাই না হতো আর পরিবারের মানুষ তাকে ভালো না বাসতো, তো তুই আগে ভাইয়াকে মারতি, পরে নিজে মরতি। এখন যে একটা সুপার গ্লু টাইপ আমার ভাইয়ের সাথে সারাক্ষণ চিপকা চিপকি করা মেয়ে আসতেছে, কি করে থামাবি টয়াপুকে? থামাবো না। হেয়ালি করবি না নেহা, তোর নীরব কথাবার্তা আমার সবসময়ের মতোই পছন্দ না। কেন মানুষকে জোর করে আটকে রাখা যায় না বৃষ্টি, আর না নিজের করে পাওয়া যায়? তোর ভাই যদি সত্যি আমার হতো তো আমি টয়া আপুকে কোনো সুযোগই দিতাম না, কিন্তু তোর ভাই তো আমার না, অন্য কারো। যতই নিজেকে বুঝ দেওয়ার জন্য রাগ দেখাই না কেন, দিন শেষে আমিও বিশ্বাস করি জোর করে ভালোবাসা পাওয়া যায় না, কারোর গুরুত্ব, সময়, মনোযোগ আকর্ষণ করা যায় না। টয়া আপু যথেষ্ট ভালো মানুষ, আমি এটাও জানি। তিনি নিখিল ভাইকে পছন্দ করেন। পছন্দের মানুষের কাছে অপর ব্যক্তি কিছুটা ছ্যাবলামি করেই থাকে, এতে তাকে খারাপ বলার মতো রাইট আমাদের নেই। বড়দের মতো কথা বলছিস যে, কি হয়েছে বল আমাকে, মন খারাপ তোর? পড়তে বসা উচিত আমাদের। কথা এড়িয়ে যাবি না, আমি জানি টয়াপুকে তুই সহ্য করতে পারিস না, কিন্তু কি আর করার, কেউ আসতে চাইলে তো আর তাকে মুখের উপর না করে দেওয়া যায় না। আমি বলি কি, টয়াপু বেশি বাড়াবাড়ি করার আগেই তুই বলে দিবি যে নিখিল ভাইয়া তোর হাজবেন্ড। দেখবি আর কোনো নাটক করবে না ওই মেয়ে। যখন দেখো ভাইয়ার গলায় ঝুলে পড়ে, বিরক্তিকর মেয়ে মানুষ। যে বিয়ে করেছে সেই তো বিয়ের কথা কাউকে জানাতে চায় না। আমি বাবা আগ বাড়িয়ে বলে চর খেতে চাই না। দুপুরের আগে টয়া এসে হাজির হয়েছে বাড়িতে। বৃষ্টি আর নেহা পড়তে বসায় তাদেরকে ডাকতে মানা করে দেয় হামিদা বেগম। হামিদা বেগমের বোনের মেয়ে আসায় বাড়িতে আয়োজনের কমতি নেই। একটা মানুষ এত খেতে পারবে না জেনেও টেবিল ভর্তি করে রেখেছে 3 জা মিলে। ছেতারা বেগমও বেশ খুশি। টয়া মেয়েটার রূপের সাথে গুণটাও নজর কাড়া। মেয়েটার রান্নার হাত অসাধারণ। তেমন কিছু রান্না করেন না, খাওয়ালেও একবার পায়েস করে খাইয়েছিল সেতারা বেগমকে। তারপর থেকেই নিজের 3 নাতনিকে তিনি 3 বেলা উঠতে বসতে বলতেন, টয়াকে দেখে কিছু শেখ। টয়া ভার্সিটি 3য় বর্ষের ছাত্রী, বয়স 21-এর কোটায়। মেয়েটা যে সেতারা বেগমকে পুরোপুরি বশ করেছে আর তার সবার জানতে বাকি নেই। টয়াও কি বুদ্ধি কম, যেখানে সেতারা বেগমের চোখের মনে নিখিল মেহমেদ চৌধুরী, তাকে পেতে হলে তো একটু একটু তেলবাজি সে করতেই পারে অনায়াসে। টয়া এসেই প্রথমে ঢুকলো সেতারা বেগমের ঘরে। হেসে গিয়ে বলল, কেমন আছো নানু? তোমাকে দেখতে চলে আসলাম আবারও। ভার্সিটিতে কিছুদিন ছুটি পেয়েছি, ভাবলাম তোমাকে একটু এসে দেখে যাই। তা ভালো করেছিস বোন, এবার যা গিয়ে হাত মুখ ধুয়ে নে, এতটা পথ এসে নিশ্চয়ই তুই ক্লান্ত। টয়া বাধ্য মেয়ের মতো বের হয়ে গেল। গেস্ট রুমটা নিচতলায়, তবুও টয়া সেখানে থাকবে না। সে তার খালামুনিকে ঠিকই বুঝিয়ে জেরিনের রুমে থাকার বন্দোবস্ত করে ফেলেছে। করবেই বা না কেন? জেরিনের ঠিক সামনের রুমটা নিখিলের। দরজা থেকে রুমের ভেতরে বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়। নিখিলকে সকাল সন্ধ্যা দেখার লোভটা কিছুতেই দমাতে পারেনি টয়া। বর্ষার নেহার রুম শেয়ার করার অভ্যাস নেই। যদি তারা 2 বান্ধবী একসাথে থাকার হয় তো তা ভিন্ন কথা। দুপুরে বাসায় আসেনি নিখিল, অফিসেই খাবার খায়, কিন্তু আজকে অনেকটা দৌড়ের উপরই জানা এসেছে অফিস থেকে। শাহ আলম চৌধুরী আসেন রোজই। তার বাকি 2 ভাই আবার কাজের পোকা, যেমন হয়েছে তার ছেলেটা। টেবিলে খাবার সাজাচ্ছিল তাহমিদা, হাতে হাতে এগিয়ে দিচ্ছে সাহারা। তাহমিদা নিখিলকে দেখে হেসে বলল, কি রে নিখিল, আজ যে দুপুরে বাড়িতে আসলি? তা ভালোই করেছিস, যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবি সবাই। নিখিল কিছু বলল না, তার অশান্ত চোখে অন্য কিছু দেখার আশায় ব্যস্ত। নিখিল সিঁড়ি বেয়ে উঠল উপরে। নেহা রুম থেকে কিছুটা শব্দে ভেসে আসছে। নিখিল দাঁড়ায় দরজায়। নেহা বর্ষার সাথে এক প্রকার হাতাহাতি করছে। বৃষ্টি হাসছে আর বলছে, ভালোই হয়েছে, তোর আর লেখাপড়ার ঝামেলা নেই, বরং এক কাজ কর, গিয়ে ঘুমা সারাদিন। পরীক্ষায় তোর খাতাটা একটা 2 এর বাচ্চা দিয়ে লিখিয়ে নিস। মজা নিবি না বৃষ্টি? তুই বের হ আমার রুম থেকে, সামনে আসবি না 2 দিন। 2 মিনিট হলেও কথা রাখতে পারি আমি। বলেই হু হা করে হাসলো। নেহা মনোযোগ দিল টেস্ট পেপারের পর। লিখতে পারছে না দেখে বাংলা আর জীববিজ্ঞানের এমসিকিউ সলভ করছে সে। সেই থেকে বৃষ্টি পদার্থের অঙ্ক করছে আর মাঝে মধ্যে নেহাকে খোঁচা মারছে। নেহা বৃষ্টি একসাথে বাইরে তাকায় শব্দ শুনে। টয়া আর একটুর জন্য নিখিলের উপর পড়েনি। টয়াকে দৌড়ে আসতে দেখেই নিখিল 2 পা পিছিয়ে গিয়েছিল। টয়ার মুখটা খুশিতে জ্বলজ্বল করছে, মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। রসিয়ে রসিয়ে নিখিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন নিখিল? নিখিল কেমন কথা টয়া?
আমি তোমার সাথে বয়সে বড়, বড়দেরকে কেউ নাম ধরে ডাকে? ন্যূনতম কমন সেন্স নেই তোমার? নিখিল ভাইয়া ডাকবে, বুঝেছো? টয়ার ফানুসের মতো ফোলা মুখটায় কেউ যেন আলপিনের বড় সড়ো খোঁচাটা মেরে রেখেছে। ভোতা মুখে টয়ার উপর নিচে মাথা নাড়ল। নেহার রুমে দরজাটা হাট করে খোলা দুজনই। সব ঘটনা দেখলো পুরোপুরি। বৃষ্টি মুখ চেপে হাসা শুরু করে দিয়েছে, কিন্তু নেহা সে তো রাগে দুঃখে নিখিলের দিকে তাকিয়ে আছে। সারা জীবন তো বাড়িতে আসে না, আজকে টয়া আসায় দুপুরে বাড়িতে চলে এসেছে। কাজপ্রেমী মানুষের কাছ থেকে বেশি গুরুত্বপূর্ণ এই টয়া অভিমানী কিশোরী মনে যেন ঢুকে পড়ল তীক্ষ্ণ সরু যন্ত্রণার তীর। নেহা এতক্ষণে নিখিলের দিকে তাকিয়ে থাকলো, এবার চোখ ফিরে নিল বইয়ের দিকে, মনোযোগ দেওয়ার ভান করলো। চোখের জল এত অবাধ্য কেন? যে মানুষের কাছে তার উপস্থিতি অস্তিত্বের কোনো মূল্য নেই, সে মানুষটা কি দেবে চোখের জল বা অনুভূতির মূল্য? তবু কেন বেহায়া মন বারবার অনুরাগী হয়? কোথাও না কোথাও ছোট ছোট আশার কিরণ দেখায়। মাথা নিচের দিকে ঝুঁকে বইয়ের উপরে শুয়ে পড়ল নেহা। বৃষ্টি এবার দৃষ্টি রাখলো নেহার নেতিয়ে পড়া মুখের দিকে। নিখিল তাকালো সামনের দিকে, নেহাকে শুয়ে থাকতে দেখে বলল, এই তোদের পড়াশোনা, দুইজন দুই রুমে পড়তে বসবি কাল থেকে। আসার পর তো দেখলাম পড়িস কম, গল্প করিস বেশি। আর বৃষ্টি, ওই অলসটার আবার কি হয়েছে? এরকম ঝিমানি মুরগির মতো বই খাতার উপর শুয়ে পড়েছে কেন? খাটে কি জায়গার অভাব পড়েছে নাকি? খাবার খেয়ে ঔষধ খেতে বল। মরার মতো পড়ে থাকলেও ওর এসব নাটক দেখতে কেউ আসবে না। নেহা চট করে মাথা উঠিয়ে ফেলে। কি বললো লোকটা? সে নাটক করে? নেহা মাথা ঘুরিয়ে দেখার আগেই রাগে গটগট করতে করতে নিখিল সেখান থেকে চলে যায়। বৃষ্টি থতমত খায় ভাইয়ের রাগ দেখে। হঠাৎ রেগে গেল কেন? নেহার চোখ লাল হয়ে গেছে। কান্না আটকে রেখেছে মেয়েটা, যার ফলস্বরূপ চোখে ফুটে উঠেছে তার ছাপ। নিখিল রুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মিহির এসে হাজির। বৃষ্টির রুম থেকে বের হয়েই মিহিরের সাথে খেয়েছে এক ধাক্কা। বিরক্তি নিয়ে বলে উঠল, চোখের মাথা খেয়ে কে হাঁটা চলা শুরু করে দিয়েছে বাড়িতে? আপনার জামাই, যাকে আপনি গত 20 ঘন্টা ধরে ব্লক লিস্টে রেখে নিরুদ্যান যন্ত্রণা দিচ্ছেন। বৃষ্টি মিহিরকে দেখে যেন আরো রাগলো। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মিহির হাত চেপে ধরলো। আমার উপর রাগ দেখাচ্ছ কেন মেঘবালিকা? ছি ছি, কি বলছেন মিহির ভাইয়া? আমার মতো নির্বোধ কিশোরী কি করে আপনার উপর রাগ দেখাবে? তার কি এত সাধ্য আছে নাকি? সে তো অতি সাধারণ একটা মেয়ে। হোক অতি সাধারণ, কিন্তু আমার কাছে সে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে এত গুরুত্বপূর্ণ ভাবতে কে বলেছে আপনাকে ভাইয়া? বারবার ভাইয়া ডেকে এই অদম প্রেমিকের আর জ্বালা বাড়িয়ে দিও না জান। আজ থেকে আপনি আর ফেসবুকে ছবি আপলোড করবেন না, খবরদার। তুমি বললে ফোন চালানো ছেড়ে দেব? নাটক কম করেন, ছবি আপলোড দেন, সাথে আবার মেয়েদের কমেন্টে গিয়ে লাভ ইমোজিযুক্ত রিপ্লাই মেরে রেখে দেবে একদম আপনাকে। বৃষ্টি কিছুটা এগিয়ে এসে মিহিরের কলার আলতো হাতে চেপে ধরে বলে, শুনুন মিস্টার মাইতুল আহমেদ মিহির, যদি আর কোনো দিন অন্য কোনো মেয়ের ছায়ার পাশেও আপনাকে আমি দেখি তো একদম খুন করে ফেলবো। আপনি আমার মানে আমারই, বুঝেছেন? মিহির হাসলো। এই ছোট তরুণী যে তাকে পুরো দমে হেলিয়ে ফেলতে সক্ষম তা তার জানা আছে। ঠিকই ব্লক করে তাকে টেনে নিজের বাড়ির এনে হাজির করেছে। সেও কি না সে পারবে? প্রেমিকের মন যে অশান্ত হওয়ার ন্যায়, শান্ত হওয়ার জন্য তো বৃষ্টির দেখা পেতেই হয়। তাহমিদা বেগমের কণ্ঠ শুনে বৃষ্টি ফট করে মিহিরকে ছেড়ে কেটে পড়েছে। তাহমিদা এসে মিহিরকে দেখে হেসে বলল, মিহির যে তা বাপ, আর সূর্য কোন দিকে উঠলো? তোরা দুই মানিক রতন বাড়িতে পায়ের ধুলো দিলি? আর বলো না তো চাচি, তোমার ছেলেটা পুরো বেখালি। অফিস থেকে আসবে একবার জানাবে না আমাকে? ফাইলগুলোও কোথায় রেখে এসেছে কে জানে। তার উপর মহাশয় ফোনটাও বন্ধ করে রেখেছে, তাই আমাকে আসতে হলো। এসে ভালোই করেছিস, না খেয়ে এক পাও বাড়ির বাহিরে রাখবি না বলে গেলাম। নিখিল শাওয়ার নিয়ে এসে খাটে বসলো। জয়াকে দেখে তার বিরক্তির পরিমাণ বেড়েছে। এখন তাকে বউ ছাড়া থাকতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছে। এই মেয়ে এমনিতেই পালাই পালাই করে, এখন তো ভুলেও আসবে না। আবার যদি নিখিল মুখ দিয়ে একবার বলে যে যতদিন টয়া থাকবে ততদিন রুমে আসবি না ভুলেও, কোন দিকে সামলাবে বুঝতে পারছে না নিখিল। রাগে নিজের চুল টেনে ধরলো। মিহির নিবে তাও অনুমতি। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ল। এসে শটান হয়ে শুয়ে পড়ল খাটে। নিখিল চোখ বন্ধ করে রেখেই বলল, তুইও এসেছিস দেখছি, আবার লেগেছিস।
আমার বোনটার সাথে? আমি কিছু করিনি। আপনার মহান বোন নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে আমাকে। আমার সহজ সরল বোনটা তোর মতো গাধার প্রেমে কিভাবে পড়লো বুঝে আসে না আমার। তোর এত বুঝে লাভ নেই। এখন বল, অফিস থেকে চলে আসলি কেন? তুই কি কাল রাতে ঘুমাস নাই? চোখ লাল হয়ে আছে কেন? কি নিয়ে চিন্তিত তুই? প্রশ্ন আরও কয়েকটা কর একসাথে, কম হয়ে গেল না? দাঁতে দাঁত চেপে কথাটা বলল নিখিল। মিহির মেয়েকেই হাসলো। তুই একটা একটা করে সব জবাব দে, তাহলেই তো হয়।